আছে, মানে থাকলে বলেন, নাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা আরো বুঝবো না গিয়ে, মানে শুরুতেই বলে ফেলেন যে না যদি কোনো সমস্যা থাকে। কারণ কি আমরা নর্মালি শর্টকাটে কিন্তু একটা চার্ট মেনটেন করতে পারি। এখানে কত 0 1 2, তারপর হচ্ছে যে 4 8 16 32 64 আর 128 আরও থাকতে পারে। যাই হোক আমরা জাস্ট আপাতত এইটুকুই আসি। সো 10 মানে কি এটা, সো এটা যেটার মধ্যে 0 থাকবে বেসিক্যালি ওই ভ্যালু তো আমরা কাউন্ট করব না, তাহলে কি এটার মধ্যে 1 আছে, সরি এটা ভুল হয়েছে মেবি, এইখান থেকে হবে। ওকে 0 1, তার মানে কি এর উপরে কত আছে 2 আছে, তার আগের দুটো আবার কি আছে 0 আছে, তার মানে কি এই 0 যেগুলো থাকবে তার উপরে ভ্যালুটা তো আমি কাউন্ট করব না। তাহলে এই যে ভ্যালুটা হলো এই ভ্যালুটা আসলে কত 2, একটাই কাউন্টেবল, সেটা কত 2। তাহলে এই যে চারটা মিলে হচ্ছে 2, তার মানে কি প্রত্যেকটা পোর্শনকে আপনাকে যদি আমরা কনভার্ট করে ফেলি তাহলে কি হয়, লেন্থ কত হয় 16 বিট করে। সো এটা হচ্ছে যে জাস্ট একটা জেনারেল রিপ্রেজেন্টেশন। এখন কি কি ইমপ্রুভমেন্ট হয়েছে এখানে, যেটা অলরেডি আমি একটু আগে বলে ফেলছি, যে আগে আইপি অ্যাড্রেসের লেন্থ কত ছিল 32 বিটের অ্যাড্রেস ছিল, তাই না বিফোরে, এখন কত বিট 128 বিট। সো এটা দিয়ে আসলে কি বুঝতেছি আমরা, এটা দিয়ে যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে অ্যাড্রেস স্পেসটা এক্সপান্ড হয়েছে, অনেক অনেক এক্সপান্ড হয়েছে, তাই না। তারপর হচ্ছে যে ম্যানেজমেন্ট ভেরি ইজি, প্রজেক্টর বন্ধ হয়ে গেল তো, তো এরপর হচ্ছে যে ম্যানেজমেন্ট, আইপি ম্যানেজমেন্টের যে ইস্যুটা, আইপি ম্যানেজমেন্ট V4 এর তুলনায় V6 এ অনেক ইজি, বিকজ ওই যে যেটা বললাম যে এখানে একটা আছে যে স্টেটলেস অটো কনফিগারেশন, যেটাকে আমরা বলি স্ল্যাক, তারপর আছে DHCP V6, আদার ওয়ান ইজ প্রিফিক্স ডেলিগেশন। তো আপনার এইখানে জাস্ট সব কিছুই আপনি কন্ট্রোল করবেন হচ্ছে যে আপনার নিজের রাউটারে, প্রোভাইডার লেভেলের রাউটার থেকে এভরিথিং ওখান থেকে আপনি কন্ট্রোল করবেন। ফার্স্ট অফ অল হচ্ছে IPv6 এর মূল কনসেপ্টই হচ্ছে যে সব কিছুই আপনার অটো কনফিগারেশন হবে, লাইক DHCP। এখন এইখানে যে আমরা রাউটিং করি না অনেক সময়, এই রাউটিং এর সিমিলার হচ্ছে যে PD। আপনি কি করবেন, আপনার ইন ডিভাইস থেকে পয়েন্ট টু পয়েন্টে কি আইপি পাবে এইটাও আপনি বলে দিবেন, এবং একটা পুল ডিফাইন করে PD হিসেবেও ওই পুলটাকে বলে দিলেই সে কি করবে, তার ইন ডিভাইসে অটো, আপনার কিচ্ছু করা লাগবে না। ওই ডিভাইস কানেক্ট করার সাথে সাথে তার ব্যাক এন্ডে যে ডিভাইস কানেক্ট করে অটোমেটিক দেখবেন ওই PD যে হিসেবে যে পুলটা বলছেন ওই পুল থেকে আইপি নিয়ে নিচ্ছে। মানে ম্যানেজমেন্টটা ভেরি ইজি আর কি, এত কমপ্লেক্স না। তারপরে যেটা বলছি আমি অলরেডি যে পারফরমেন্সের ক্ষেত্রে কি হয় খেয়াল করেন, যে সিম্পলিফাইড হেডার মিনস ইফিসিয়েন্ট প্যাকেট প্রসেসিং, বিকজ আপনার কি হচ্ছে আইপি হেডারে আগে অনেক কিছু ছিল, তো প্রত্যেকটা জিনিস যখন সেন্ডার টু রিসিভার কমিউনিকেট করতো আপনাকে যদি 20টা জিনিস চেক করতে হইতো যে এটা কি ওইটা কি, এটা ঠিক আছে কিনা, এটা ঠিক আছে, সব কিছু যদি ম্যাচ করে তাইলেই না আপনি প্যাকেট ফরওয়ার্ডিং করতেন, তাই তো। বাট এখন কিন্তু যত বেশি সিম্পলিফাইড হেডার হবে তত বেশি কি প্যাকেট ফরওয়ার্ডিংও কিন্তু ফাস্টার হবে এবং ইফিসিয়েন্ট হবে। কাজে ওই যে যেটা বললাম যে চেকসাম প্রত্যেকবার কিন্তু ক্যালকুলেট করতে হয়। তারপর হচ্ছে যে প্যারিটি বিট, সেটা কি করে ডাটার মধ্যে কোনো এরর আছে কি নাই সেগুলো চেক করে। সো এই জিনিসগুলি যেহেতু অমিট করে ফেলছে, তার মানে কি হপ বাই হপ যখন কমিউনিকেট করে তখন কিন্তু এই জিনিসগুলি আর তার চেক করতে হয় না। সো এগুলো হচ্ছে যে আপনার পারফরমেন্সের উপরে ডিপেন্ড করে। এখন এই অ্যাড্রেসটাকে আমরা এখন কিভাবে রিপ্রেজেন্ট করব, প্রথম কথা হচ্ছে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সো এক্সাম্পলটা আমরা এক্সপ্লেইন করব। তার আগে আমরা দেখি
যে এই যে 128 বিট, এখানে আসলে কত কত অ্যাড্রেস, লটস অফ অ্যাড্রেস, মানে বিলিয়ন 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 অ্যাড্রেস আর কি। এরপরে প্রত্যেকটা যে 4 বিট, প্রত্যেক 4 বিটকে আমরা আসলে বলি কি এক একটা নিবল, একটু আগেই বলছি। তারপরে কি চারটা নিবল মিলে হয় কি একটা হেক্স স্টেট, চারটা। ওকে, তারপরে প্রত্যেকটা এবার সেপারেটেড বাই এ কোলন, এই যে। সো এই জিনিসটা খেয়াল করেন, একটা IPv6 এর অ্যাড্রেস। সো হোয়াট ইজ দিস? খেয়াল করেন, এখানে একটা কনফিউশন আছে না? খেয়াল করেন, এটা তো একটা অ্যাড্রেস বলতেছি আমি IPv6 এর, তাহলে এই যে এই মাঝখানে এটা আসলে কি ডাবল কোলন। সো ডাবল কোলন কখন আমরা ইউজ করব? একটা অ্যাড্রেস আছে, যদি আমরা ফুল রিপ্রেজেন্টেশন করতে চাই সেই অ্যাড্রেসকে, সেই অ্যাড্রেসের লেন্থ হয়তো অনেক সময় অনেক বড় হয়, কিন্তু ওটাকে আমরা কম্প্রেস করে ছোট করে ফেলি। ছোট করার ক্ষেত্রেও কিন্তু দুইটার মিনিংয়ে কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, ডিভাইসে কিন্তু জানতেছে দুইটা একই জিনিস, কিন্তু এই যে আমরা ছোট করে ফেলতেছি, কিছু কিছু ডিজিট আমরা অমিট করে ফেলতেছি, কিসের ভিত্তিতে? সো এই যে জিনিসটা কি, এটা আমরা এক্সপ্লেন করব। তার আগে নিবেল তাহলে কোনটা? এই যে চারটা, আর চারটা কনজিকিউটিভ নিবেল অ্যাড করলে হয় এক একটা হেক্স স্টেট। আপাতত আমরা এইটুকু জানি। সো এইটার এক্সপ্লেনেশনে আমরা আসতেছি। এবার আসি, খেয়াল করেন, এটা হচ্ছে যে আপনার অ্যাকচুয়াল অ্যাড্রেস 2001:0DB8, চারটা 0, 0, 0, 0। এটা হচ্ছে যে আপনার অ্যাকচুয়াল অ্যাড্রেস। ক্লিয়ার? সো এটাতে তো কোনো কনফিউশন নাই যে হ্যাঁ আমি যদি এটা দেখি তাহলে মনে হচ্ছে হ্যাঁ এটা V6 এর অ্যাপ্রোপ্রিয়েট একটা অ্যাড্রেস। সো ফার্স্ট অফ অল আমরা লিডিং জিরোটাকে চাইলে অমিট করতে পারি। খেয়াল করেন, আমরা কিন্তু পরের জিরো অমিট করতে পারবো না। 05 আর হচ্ছে 50, পার্থক্য আছে না? কিসের উপরে বেস করে পার্থক্যটা হয়? একটা হচ্ছে যে LSB and another one is MSB। MSB মানে কি? MSB মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর LSB মানে হচ্ছে লেস সিগনিফিক্যান্ট বিট। সো MSB আসলে কোনটা? MSB কিন্তু এটা, MSB এটা, LSB কিন্তু এটা, বাম পাশেরটা হচ্ছে LSB। কেন? কারণ হচ্ছে এইটার সামনে যদি আমি একটা জিরো দিয়ে দেই খুব বেশি ক্ষতি হবে না, সমস্যা নাই, কিন্তু পরে যদি জিরো দিয়ে দেয় এটা কিন্তু 500 হয়ে গেল, তার মানে ওইটা কিন্তু আপনার ইম্পর্টেন্ট। আপনি চাইলে শুরুর দিকের জিরোটাকে অমিট করতে পারেন, পরের জিরোকে অমিট করতে পারবেন না। ক্লিয়ার? সো তার মানে কি আমরা চাইলে লিডিং জিরোগুলোকে বাদ দিয়ে দিতে পারি। লিডিং জিরো মানে কি? স্টার্টেড উইথ জিরো, বাদ দিয়ে দিতে পারি। তার মানে এখানে চারটাই জিরো আছে, এই চারটাই জিরো মানে হচ্ছে যে একটা সিঙ্গেল জিরো। খেয়াল করেন, চারটা জিরো মানে হচ্ছে যে একটা সিঙ্গেল জিরো, পরেরটাও জিরো, তার মানে এখানেও সিঙ্গেল জিরো। তার মানে কি সিঙ্গেল জিরো কোলন সিঙ্গেল জিরো এরকম আপনি নাও রাখতে পারেন। যদি এরকমই হয় পর পর বেশ কয়েকটা জিরো চলে আসছে তাহলে আপনি তখন এটা ইউজ করতে পারেন। হ্যাঁ, এটা আমরা এক্সপ্লেন করবো, আরো এক্সপ্লেন করবো, অসুবিধা নাই। তো এই যে খেয়াল করেন, তাহলে প্রথমে আমি কি বলছি? লিডিং জিরোগুলো আমি বাদ দিয়ে দিব, তাই না? সো লিডিং জিরো বাদ দেওয়ার পরে কি আসলো? এই যে 2001, এটা কিন্তু বাদ দিতে পারবো না এই জিরোগুলো, কারণ এটা লিডিং জিরো না। এখান থেকে আমি কি বাদ দিছি? এই যে জিরো। সো DB8, ওকে, এখান থেকে একটা জিরো নিয়ে আসলাম, এখান থেকে একটা জিরো, এখান থেকেও একটা জিরো। ক্লিয়ার? লিডিং জিরোগুলো বাদ। এখান থেকে কিন্তু আমি এই যে 36E এই লিডিং জিরোটা বাদ দিয়ে দিয়েছি, দরকার নাই, বাকিগুলো সেম, কারণ ওখান থেকে তো বাদ দেওয়ার কিছু নাই। ক্লিয়ার? তার মানে লিডিং জিরো বাদ দেওয়ার পরে আমার এটা আসলো। এবার খেয়াল করেন কি আছে, এ ডাবল কোলন যেটা ডেসক্রাইব করা আছে, ক্যান রিপ্লেস কন্টিনিউয়াস হেক্স স্টেট সেগমেন্ট অফ জিরো। দ্যাট মিনস হচ্ছে এই যে তিনটা জিরো কনজিকিউটিভ, আমার এটা লেখারই দরকার নেই, সবগুলো মিলে আমি কি করতে পারি? একটা ডাবল কোলন ইউজ করতে পারি। তার মানে বুঝতে হবে যে ওখানে যতগুলো সব জিরো। ক্লিয়ার? এবং এই সিকোয়েন্স আপনি পুরোটার মধ্যে একবারই ইউজ করতে পারবেন। এখন এরকম থাকতে পারে না যে এইখানে গিয়েও আরো দুইটা জিরো পেয়ে গেছেন, সো ওইটার ক্ষেত্রে আপনি ওখানে ডাবল জিরো ইউজ করবেন না, এটা করা যাবে না। এটা একবারই, একটা সিকোয়েন্সে একবারই করতে পারবেন। চারটা জিরো না, পরের কোলনে যদি জিরো আসেও তাহলে এখানে কোলন জিরো আবার কোলন জিরো,
এখন এই দুইটা জিরো মিলেও তো আপনি চাইলে এটা করতে পারতেন, কিন্তু এটা যেহেতু একবার করে ফেলছেন এটা করা যাবে না। এরপরও আরো কিছু রুলস আছে। এবার হচ্ছে যে এখন আপনি বলতে পারেন যে তাহলে আমি আগের দুইটাকে না করে পরেরটাকে করব। হ্যাঁ, এটাও করতে পারেন, কিন্তু কোন ক্ষেত্রে করতে পারবেন? এইখানে দেখেন তো জিরোর সংখ্যা কয়টা আছে? 3টা, এখানে আছে 2টা। সো এটা অবশ্যই প্রায়োরিটি পাবে যেহেতু এখানে বেশি আছে। ক্লিয়ার? যেহেতু বেশি আছে সো আপনি বেশি সংখ্যক জিরোকে অমিট করে ফেলতে হবে। দেন এখানে কি আছে খেয়াল করেন, এই যে জিনিসটা বললাম আমি এতক্ষণ, এখানে 3টা আছে, এখানে আছে কয়টা? 2টা। আমি কিন্তু এটা কি করছি, এইখানে রিপ্লেস করে ফেলছি ইনস্টেড অফ এটা, যে এখানে 3টা রাখবো আমি ওখানে 2টা দিব। এটা করতে পারবেন না, বুঝা গেছে? এগুলো হচ্ছে যে বেসিক্যালি রুলস। তারপরে যদি সেম নাম্বারে, এখন এরকম হইতে পারে, হ্যাঁ এখানেও 2টা এখানেও 2টা, তাহলে কি করব? না, এটার জন্য বলা আছে, এটার জন্য যেটা বলা আছে যে আপনাকে প্রথমে যেটা আছে সেটাকে চেঞ্জ করতে হবে। খেয়াল করেন, এটা আমার অ্যাকচুয়াল IPv6 অ্যাড্রেস। দেন আমি কি করছি, এইখানে আমি 2টা ডাবল ক্লোন সিনট্যাক্স ইউজ করছি ইনস্টেড অফ এইখানে এটা। তার মানে কি, যদি সেম সংখ্যক থাকে, এখানেও 2টা এখানেও 2টা, তার মানে কি যে কোনো একটাকে আমাকে প্রায়োরিটি দিতে হবে। তাহলে কোনটা প্রায়োরিটি পাবে? শুরুরটা। এবং এটা হচ্ছে একটা এক্সাম্পল যে সবচেয়ে কম্প্রেস করার পরে যেই ফর্মুলেশনটা আসে, ধরেন এরপরে কি আছে, অ্যাকচুয়ালি সবই 0 আছে, /40। এটা একটা এক্সাম্পল। ক্লিয়ার? তাহলে এটা আরো ওই জিনিসটাকে আরো একটু এক্সপ্লেন যদি করি, তাহলে এটা হচ্ছে যে আপনার অ্যাকচুয়াল অ্যাড্রেস। এবার আমি কি করলাম, লিডিং জিরোগুলোকে বাদ দিলে আসলে কি হইলো, এরকম একটা ফরম্যাট চলে আসলো। ফাইনালি হচ্ছে কনজিকিউটিভ জিরোগুলোকে বাদ দিলে কি আসলো, থার্ড ওয়ান। একটু জাস্ট চোখ বুলান আর কি, দেখেন কোনো সমস্যা আছে কিনা। যদি না থাকে তাহলে এগুলা একটু নিজের খাতার মধ্যে লিখেন। মোটামুটি এটার সাথে একটু মিলিয়ে নেন।
4 নাম্বারটাতে, তাই তো? 4 নম্বরে যাই কি আছে দেখুন। 4টাই ছিল। 4 নম্বরে 4টাই ছিল। আমি 0 দিলাম না, শুধু মনে করে না, এখানে তো একটা জিরো আপনাকে লিখতে হবে। খেয়াল করেন আমি কি বলছি, যদি এরকম থাকে 0 0 0 0 তারপর হচ্ছে কোন ডাবল এরকম সিকোয়েন্সে আপনি কি করতে পারেন, আপনি ডাবল কোলন ইউজ করতে পারেন। কিন্তু এখানে তো নাই, তোমাকে একটা সিকোয়েন্স অবধি। একটা ডাবল ক্লোনের কয়টা বিট আপনার কাউন্ট করতে হবে? হ্যাঁ প্রথমটাতে আপনার লাস্টে 4টাই বিট। আমি কি ডাবল ক্লোনের লাস্টে 4টা বিট করব? হ্যাঁ, তার মানে কি এটা ধরেই নেওয়া হচ্ছে যে এরপরে যা আছে সব সব থেকে আচ্ছা, অল দিকে। আচ্ছা, তাহলে এই 2 নম্বরটাতে একটু এটা হ্যাঁ, আমরা রিপ্রেজেন্ট ডাবল ক্লোনকে রিপ্রেজেন্ট করতেছে মানে আমি যদি দিই আর কি, সেক্ষেত্রে জিরোকে হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে, তাই না? মানে যদি আমি ডাবল ক্লোন ইউজ করি সেক্ষেত্রে তো হচ্ছে আমি যতগুলো জিরো পাবে, ঠিক আছে, ডান পাশে এবং বাম পাশে সকলকেই কি জিরো হিসেবে কাউন্ট করতে হবে? আর এইখানে খেয়াল করেন, এইখানে কি আছে, সিকোয়েন্স অফ জিরো আছে, হ্যাঁ, এখানে একটা, আরেকটা কোথায় আছে? হ্যাঁ, আমরা একটা বিট। এইখানে। তাহলে আমি একটাই, তার মানে আপনি এইটার ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারবেন না, বিকজ এখানে কি সিঙ্গেল। আমি কিন্তু বলছি যে এরকম যদি থাকে মাল্টিপল, মানে একের অধিক থাকলে আপনারা চাইলে ওটাকে হ্যাঁ। সো এইখানে আমি ইউজ করলাম, এইটাতে দেখেন এইখানেও আছে কয়টা, দুইটা, এই জায়গাতেও আছে দুইটা, মোর দেন ওয়ান। সো কি বলছিলাম, তাহলে তার মানে এই জায়গায় আমি ডাবল ক্লোন ইউজ করে ফেললাম, এখানে কিন্তু পারবো না। তার মানে এখানে 0 কোলন আবার 0, মানে তিনটা জিরোকে আমি অমিট করে ফেলতে পারবো, কিন্তু ডাবল ক্লোন সিনট্যাক্স ইউজ করতে পারবো। এইখানে কি করতে পারবো, এখানে আর তেমন কিছু নাই, শুধুমাত্র এই যে লিডিং জিরোটা আপনি চাইলে অমিট করতে পারেন। তাহলে কার কয়টা হয়েছে? হ্যাঁ, তিনটা হয়েছে। তিনটা, চারটাই। তিনটা কম না, প্রথমটাতে লাস্টে যেগুলো সিকোয়েন্সটা বলছি। এখন আমরা আসি হচ্ছে যে আইপি কমিউনিকেশন চাই। দুপুরে কি আছে? দুপুরে হচ্ছে ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, অ্যানিকাস্ট। ভাইরাস B6 হচ্ছে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট এবং অ্যানিকাস্ট, ব্রডকাস্ট নাই। বেসিক্যালি এই ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট এগুলোকে আপনারা বুঝতে পারবেন। যেমন ইউনিকাস্ট মানে হচ্ছে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন, যে আমি অনলি এই যে 10 জন আছি আমরা সামনে, না 10 জনের সাথে না, ওয়ান টু ওয়ান মানে কি আমি শুধুমাত্র আপনার সাথে কমিউনিকেট করছি, অন্য কেউ এর মধ্যে নেই। ইউনিকাস্ট। তারপর হচ্ছে অ্যানিকাস্ট। ইউনিকাস্টের ইমিডিয়েট পার্ট হচ্ছে অ্যানিকাস্ট, মানে সিকোয়েন্সিয়ালি এখানে হয়তো নাই, বাট অ্যানিকাস্ট হচ্ছে ধরেন আমার কাছে চকলেট আছে একটা সিঙ্গেল, একটাতে আমি এরকম সবাই দিতে পারবো, অ্যালার্জি করলাম, এমনি দিলাম, যে বাই করতে পারবো। দিস কল অ্যানিকাস্ট। এতজনের মধ্যে একজন পাই নেই। This types of communication is anycast. এটা হচ্ছে মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট আর ব্রডকাস্ট কাছাকাছি, একটু ডিফারেন্স আছে, কারণ দুইটাই হচ্ছে যে একই অধিক। এখন মাল্টিকাস্ট হচ্ছে আমি এমন একটা মেসেজ জেনারেট করলাম, শো করলাম নেটওয়ার্কের মধ্যে, ওই মেসেজ টাইপ যেই সব ডিভাইস সাপোর্ট করে তারাই শুধু রেসপন্স, অন্য কেউ রেসপন্স। আর ব্রডকাস্ট হচ্ছে সবাই রিসিভ, ওই টাইপসের মেসেজ হচ্ছে ব্রডকাস্ট। মাল্টিকাস্টের থেকে একটু কিন্তু ডিফারেন্স আছে। এটা হচ্ছে কি, যদি ডিভাইস এন্ড প্রোটোকল সাপোর্ট হয় তাইলেই শুধু আনসার করবে, অন্য কেউ আনসার করবে। পরে আপনি ব্রডকাস্টটা করা যায় না। হ্যাঁ, ধরেন আমি এখন আমার নেটওয়ার্কে V6 ডিপ্লয় করলাম, আমার রাউটারে V6 ডিপ্লয় করলাম, তো V6 এর অ্যাড্রেসটা ইট শুড বি অটো কনফিগার। তাহলে আপনার ডিভাইস যদি V6 না সাপোর্ট না করে, তাহলে আপনি নেটওয়ার্কে ডিসকানেক্ট হয়ে যাবে, আপনি V6 আমরা তো বেসিক্যালি যেটা করবো সেটা হলো ডুয়াল এক্সপ্রেস, V4 চলবে প্যারালাল V6 চলবে।
তাহলে আপনার ডিভাইস যদি V6 সাপোর্টেড হয় তাহলে আপনি V6 ও রিসিভ করবেন, V4 ও রিসিভ করবেন এবং নেটওয়ার্কের সাথে আপনি কমিউনিকেট করতে পারবেন। যখনই কোনো একটা হোস্টের সাথে কমিউনিকেট করতে চাইবেন ইন্টারনেটের উপর, তার যদি V6 এনেবল করা থাকে তাহলে আপনি V6 এ কমিউনিকেট করবেন। আর V6 কিন্তু V4 এর উপরে প্রায়োরিটি দেয়। প্রথমে কিন্তু V6 এবং V4 যদি প্যারালালি চালান তাহলে V6 উইল গেট দ্য হায়ার প্রায়োরিটি। তো সে V6 দিয়ে কমিউনিকেট করার চেষ্টা করবে। যদি V6 এনেবল না থাকে তাহলে সে V4 এ কমিউনিকেট। কাজেই সবগুলো ডিভাইস তো আমার V6 মানে রিসিভ করার দরকার নাই। যদি আপনার ডিভাইস সাপোর্ট হয় তাহলে সে V6 মানে রিসিভ করবে। সো V6 এর তাহলে কমিউনিকেশন টাইপটা কি অ্যাকচুয়ালি মাল্টিকাস্ট বা ব্রডকাস্ট। এবার হচ্ছে যে আমরা এই যে অ্যাড্রেস রিসিভ করি ইউজুয়ালি হচ্ছে যে /32 অ্যাড্রেস আমরা যে কোনো একটা RIR থেকে রিসিভ করি। সো এই 32 অ্যাড্রেসের মধ্যে আসলে কি থাকে? ফার্স্ট 3 বিট হচ্ছে যে ইউনিক আইডেন্টিফিকেশনের জন্য, আর এরপরে হচ্ছে যে RIR এর আইডেন্টিফিকেশন। এটা হচ্ছে যে অনেকটা এরকম যে ফার্স্ট 3 বিট যেটা ইউনিক আইডেন্টিফিকেশন, এটা হচ্ছে যে কোন টাইপের অ্যাড্রেস বা কি এটা বোঝানোর জন্য। যেমন V4 এর সাথে যদি আমরা একটু কম্পেয়ার করতে চাই তাহলে কি যে 10.0.0.0 এরকম কিছু আইডি আছে, এগুলো দেখলে আমরা বুঝি কি এটা হচ্ছে প্রাইমারি স্টার্টিং উইথ 10 এন্ডিং উইথ 10। সেই জন্য মাঝখানের যে অক্টেটগুলি আছে এগুলি হয়তো বা চেঞ্জ হতে পারে, বাট আমরা যদি শুরুতে 10 তার রেঞ্জের এন্ডিং এও 10 থাকে তার মানে ডেফিনেটলি এটা একটা প্রাইভেট আইডি। এবং এটা কোন ক্লাসের প্রাইভেট আইডি? A ক্লাস। দেখলেই বুঝতে পারছি এটা হচ্ছে যে স্টার্টিং এর যে ভ্যালুটা থাকে এটা কিন্তু আমরা কেন ইউজ করি? আইডেন্টিফিকেশন। অনুরূপভাবে 127 এটা দেখলে আমরা বুঝি এটা ডুপ্লেক্স লিখে 2 to 4 এটা দেখলে বুঝি আমরা কি মাল্টিকাস্ট লিখে, তাই না? সো এগুলো হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন। এরপরে যে 9 বিট দেওয়া থাকে, এই 9 বিটটা হচ্ছে যে বিভিন্ন RIR লাইক টেকনিক অ্যারিন যারা হচ্ছে যে ওয়ার্ল্ডে আইপি কন্ট্রোল করে, যাদের কাছ থেকে আপনাকে আইপি দিতে হয়। সো তাদের এক একটা আইডেন্টিফিকেশন আছে, যেটা দেখলে বোঝা যায় তাতে প্রত্যেক আইপিটা আমাদের এশিয়া রিজিয়নের জন্য হচ্ছে যে আমরা অ্যাপনিক থেকে আইপি। ওকে, তো এটা এরপরে হচ্ছে যে আইএসপি আইডেন্টিফিকেশন। যে আপনি আইএসপি আপনাকে যে আইপি দিবে দেখবেন যে এখানে মাঝখানে এমন একটা ডিজিট আছে সব কমন। অ্যানাদার আইএসপির ক্ষেত্রে ওই ডিজিটটা থেকে শুধু চেঞ্জ হয়েছে, আর কোনো চেঞ্জ নেই। তারপরের ডিজিটগুলো তো এমনিতেই চেঞ্জ হবে, কারণ আপনি তো র্যান্ডমলি আইপি ইউজ করে নিতে। সো এই হচ্ছে যে টোটাল 32 বিট। আর এর মধ্যে মানে এটা কিন্তু 128 বিটের মধ্যে, আর বাকিটা হচ্ছে কি গ্লোবাল ইউনিক অ্যাড্রেস। এবার এই যে অ্যাড্রেসগুলি আছে এইগুলো নিয়ে আমাকে ভেঙে বিভিন্ন জায়গায় ইউজ করতে হবে। আমার ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানিং এর জন্য আমি চিন্তা করলাম রাউটার টু রাউটার পেয়ারিং, এর জন্য আমি একটা বড় একটা সাবনেট ডিক্লেয়ার করলাম। আমার সার্ভার আছে, সার্ভার বলতে কি যেমন DNS সার্ভার, মেইল সার্ভার, কিছু সার্ভার থাকতে পারে। সার্ভারের জন্য আপনি আলাদা একটা ব্লক এগুলো হচ্ছে যে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের জন্য। সো এইটা আপনি চাইলে র্যান্ডমলি ভেঙে যে কোনো ভাবে ইউজ করতে পারবেন। এরপর হচ্ছে যে কাস্টমার সাইডের যে প্রিফিক্সগুলি হবে সেগুলো হচ্ছে কত? 48। এই 48 এর মধ্যে আমরা কিভাবে ভাঙবো? 16 পরের 16 বিট হচ্ছে সাবনেট আইডি, আর বাকি 16 ইন্টারফেস আইডি। ইন্টারফেস আইডি হচ্ছে একদম ইন ডিভাইসের জন্য, বাট ইন ডিভাইসে আপনি এই 64 এর নিচে একটু আগে বলছিলাম যে ইউজ করতে পারবেন। আপনি যেমন একটা টিভি লিংক রাউটার, টিভি লিংক রাউটারে মিনিমাম রিকোয়ারমেন্ট 64 বসাতে হবে, এর নিচে বসাতে না দিবেন, বসাতে দিবেন। তার মানে এটা হচ্ছে ইন ডিভাইসের জন্য। তার মানে পুরোটা যদি আমি এখন এক্সপ্লেইন করি তাহলে আসলে কিরকম 32 বিট রিসিভ করছি। সো এই কিন্তু আমার আইএসপি আইডেন্টিফিকেশনের জন্যই চলে গেল। কাস্টমার সাইডে 48। এবার হচ্ছে যে ইন সাইডের সাবনেট তাহলে কত হবে? 64। এই টোটাল হচ্ছে যে আপনার 128 বিটের ক্যালকুলেশন। ওকে, সো এখানে কিছু অ্যাড্রেস আছে লাইক V4 এরও কিছু এরকম অ্যাড্রেস ছিল না, যেটা বললাম যে লুপক্যাটের অ্যাড্রেস, তারপরে আপনার হচ্ছে যে কিসের অ্যাড্রেস কি বলে এটাকে মাল্টিক্লাসের অ্যাড্রেস, তারপরে হচ্ছে যে কিছু আইপি আছে ক্লাস E
আমাদের এত থেকে এত। সো এই V6 এর ক্ষেত্রেও কিছু আইপি আছে যেগুলোকে আমরা বলি হচ্ছে যে লিঙ্ক লোকাল অ্যাড্রেস, তারপর হচ্ছে যে আপনার ইউনিক লোকাল অ্যাড্রেস। এগুলো হচ্ছে যে দেখলেই বোঝা যায় আর কি। যেমন লিঙ্ক লোকাল অ্যাড্রেস হচ্ছে স্টার্টিং উইথ FE80 সামথিং। তো লিঙ্ক লোকাল অ্যাড্রেসটা আসলে কি হয়, আমরা যখন কোনো একটা পয়েন্ট টু পয়েন্ট আইপি সেট করি, কারণ এই রাউটার টু এই রাউটারের কম্বিনেশনে একটা পয়েন্ট টু পয়েন্ট আইপি সেট করি, এটা অ্যাড্রেসটা বসাইলে সে অটোমেটিক্যালি কি করে তার ম্যাক অ্যাড্রেসের সাথে ম্যাচ করে একটা লিঙ্ক লোকাল আইডি দিয়ে দেয় এবং ওই আইপির থ্রুতে ইন্টারনাল কমিউনিকেশনগুলো অন করে দেয়। ঠিক আছে, এটাকে আমরা দেখাবো আর কি কীভাবে ওই আইপিটা জেনারেট হয় অ্যাকচুয়ালি। অর্থাৎ কি হয়, এই রাউটার এ রাউটার বি পয়েন্ট টু পয়েন্ট আমি একটা আইপি বসাই। আইপি বসানোর পরে হয় কি যে সে ওই রাউটারের যে ইন্টারফেসের সাথে কানেক্টেড, অর্থাৎ কানেক্টিং ইন্টারফেস যেটাকে আমি বলি, দুইটা রাউটারের কানেক্টিং ইন্টারফেসের তো দুইটা ডিফারেন্ট ম্যাক অ্যাড্রেস আছে না, তো ম্যাক অ্যাড্রেসের সাথে ম্যাচ করে সে কি করে একটা IPv6 এর একটা আইপি জেনারেট করে ফেলে লিঙ্ক লোকাল অ্যাড্রেস, যার স্টার্টিংয়ে এই অপটেটটা থাকে আর কি, যে FE80 এটা থাকে স্টার্টিংয়ে। এরপর হচ্ছে যে মাঝখানের আইপিগুলো র্যান্ডমলি জেনারেট হয় এবং তার সাথে ম্যাক অ্যাড্রেস ম্যাচ হয়। এটা একটা ফর্মুলা আছে, আমরা এটা দেখো। ওকে, এটা হচ্ছে ইউনিক লোকাল অ্যাড্রেস। আমরা জাস্ট আপনারা এইটুকু মনে রাখবেন, কিছু মনে রাখার দরকার নেই, বাকিগুলো আমরা দেখাবো। সো ইউনিক লোকাল অ্যাড্রেস যদি বলি তাহলে হচ্ছে যে এর স্টার্টিং কি থাকে FC00। এখন হচ্ছে যে এই যে আইপি বসানোর পরে ওই যে লিঙ্ক লোকাল অ্যাড্রেস কিভাবে ক্রিয়েট হয়, লিঙ্ক লোকাল অ্যাড্রেসটা কিভাবে ক্রিয়েট হয় ওইটা একটু এক্সপ্লেন করি। ফার্স্ট অফ অল হচ্ছে যেমন এইটা হচ্ছে যে একটা ডিভাইসের ম্যাক, ইউনিক লোকাল অ্যাড্রেসটা স্টার্ট হয় আমরা স্লাইড দিয়ে দিব, অসুবিধা নেই, মানে লিখে সময় নষ্ট করার দরকার নেই। ঠিক আছে, যেটুকু লেখা দরকার ওইটা লেখা, বাট স্লাইডে আছে এমন কিছু লেখা দরকার যদি শেয়ার করে দিব। প্লাস হচ্ছে যে রাউটারের কনফিগারেশন আছে মাইক্রোটিকের, আমরা কনফিগার করে যেটা ল্যাব টেস্ট করব ওইটার ব্যাকআপ সহ দিয়ে দিব, যাতে এটা শুধু আইপি চেঞ্জ করে আপনি রাউটারে ডিপ্লয় করলেই হয়ে যায়, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওটা ব্যাকআপ ফাইলটা আমরা দিয়ে দিব, শুধু যার যার নেটওয়ার্ক আছে তার তার আইপিটা চেঞ্জ করে মডিফাই করে ব্যাকআপ সুবিষ্ট করে দিলে আপনার রাউটার আপ হয়ে যাবে। তো এখন এই ম্যাক অ্যাড্রেসের সাথে সে কীভাবে লিঙ্ক লোকাল অ্যাড্রেসটা ক্রিয়েট হয়। প্রথম কথা হচ্ছে এই যে ম্যাক অ্যাড্রেস আছে, এই ম্যাক অ্যাড্রেসের মধ্যে খেয়াল করেন দুটো ডিভাইস, এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। প্রথম হচ্ছে এই যে FFFE, এটা কি, এটা কিন্তু রিজার্ভ, তার মানে কি এই ভ্যালুটা তার কোনো ক্যালকুলেশনের কোনো দরকার নাই, এটা রিজার্ভ ভ্যালু, এটা মাঝখানে কোনো একটা জায়গায় গিয়ে সেট হবে। কোথায় সেট হবে আমরা পরের স্লাইডে গেলে দেখব, বাট এই ভ্যালুটা মুখস্থ রাখতে হবে যে এটা ফিক্সড, এটা ফিক্সড। এর পরের যে অপশনটা আছে, এর পরের অপশন হচ্ছে এই যে ভ্যালুটা আছে, এটাকে আপনাকে কি করতে হবে, যেহেতু আমি বলছি হেক্সাডেসিমাল নাম্বার, তার মানে কি 0 কে যদি কনভার্ট করি তাহলে অ্যাকচুয়ালি এখানে 4টা 0 আছে, তাই না? ওকে, তাহলে এইখানেও 4টা 0 জাস্ট ফাইন। এবার এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুকে আপনাকে কি করতে হবে, কনভার্ট করতে হবে। তাও কোনটা, ইমিডিয়েট আগেরটা, তার মানে 2 নাম্বার যে 0টা আছে এটাকে আপনাকে কি করতে হবে, ইনভার্ট করতে হবে। তার মানে এখানে এখন 0 আছে, এখানে যদি 1 থাকতো তাহলে কিন্তু এখানে 0 করতে হবে। ওকে, সো আমার যেহেতু এখানে আমার ফর্মুলায় আমার এক্সাম্পলে এখানে 0 দেওয়া আছে, তাহলে এখানে কি হতো, ইনভার্ট করলে 1, সেট টু 1 ইনভার্ট 0। এটা হচ্ছে IEEE একটা স্ট্যান্ডার্ড। এখন কিভাবে ক্রিয়েট হয় আমরা এটা দেখলে প্রথম কথা হচ্ছে যে এটা একটা রাউটার, এই রাউটারের IPv6 এর অ্যাড্রেসে আমি এটা সেট করছি, ক্লিয়ার? এটা তো অলরেডি বসানো আছে। এই রাউটারের ম্যাক অ্যাড্রেস হচ্ছে এটা, খেয়াল করেন রাউটারের ম্যাক অ্যাড্রেস এটা। সো এটাকে আসলে সে কি করে, কয় ডিজিট আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাই না? এখন খেয়াল করেন
প্রথমে হচ্ছে যে এটাকে সমান 2 ভাগে ভাগ করতে হবে। ভাগ করার পরে এই জায়গাটুকুতে কোনো ধরনের কোনো চেঞ্জ আসবে না। লিঙ্ক লোকাল অ্যাড্রেস যখন ক্রিয়েট করবে এর মধ্যে কোনো চেঞ্জ আসবে না। চেঞ্জ হবে এইটুকু। এর মধ্যে কি হবে খেয়াল করুন। এর মধ্যে যেটা হবে জিরো জিরো 6 0 আর এরপরে এই যে দেখেন এইটুকু কি যা আছে তাই আছে না, সরি এটা কিন্তু অ্যাকচুয়ালি লিঙ্ক লোকাল অ্যাড্রেস। রাউটার যখন আমি এইটা বসাইছি তার রাউটারের নিজের লিঙ্ক লোকাল অ্যাড্রেস হিসেবে সেইটা বসাই দিয়েছি। সো এর মধ্যে এইটুকু চেঞ্জ হয় নাই। এর মধ্যে আমি একটু আগে কি বলছিলাম খেয়াল করেন তো, এফ 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 ই এই জিনিসটা ফিক্সড, তাই না? আগে স্লাইডে যাই আমরা, দেখেন এখানে বলা আছে না, তাহলে কি হইলো ওখানে বুঝতে বসার পরে এখন আমার বাদ আছে কি, বাদ আছে যে এই তাই তো। আর এই রিডিং 0 ধরেন আমি এটা পরে হিসাব করি, এই যে 603E তারপর হচ্ছে যে 603E বুঝতে বুঝতে না, বাদ আছে কি এই দুইটা 0। সো এই দুইটা 0 এর ক্ষেত্রে আসলে কি হয়, এই দুইটা 0 এর ক্ষেত্রে আপনাকে কি করতে বলছি, 1 2 3 4 তারপরে কি হলো খেয়াল করেন এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুর এই দ্বিতীয় যে 0টা আছে এটাকে কি করতে হবে, ইনভার্ট করতে হবে না, ইনভার্ট করতে হবে রাইট। তাহলে ইনভার্ট করতে গেলে তাহলে কি হলো ভ্যালুটা 1 0 1 0 যদি হয় 1 0 মানে কত 260 আর এই যে FE80 তো এটা লিঙ্ক লোকাল অ্যাড্রেসের হচ্ছে যে একটা জেনারেল সিনট্যাক্স যেটা আমরা শুরুতেই বলছি। ওই বললাম এই যে লিঙ্ক লোকাল অ্যাড্রেস FE80 এটা থাকতে হবে মাস্ট। Any confusion? Actually এটাও না জানলেও চলবে, এটা আমি আসলে বললাম কেন, কারণ বলবেন যে কিভাবে পয়েন্ট টু পয়েন্ট আইপি বসালাম এটা মাঝখান থেকে কি একটা আইপি আসে। তো এই আইপিটা আসলে এইরকম ক্যালকুলেট করেই রাউটার অটোমেটিক্যালি জেনারেট করে ফেলে, তারপর এই আইপি প্রসেসে কমিউনিকেশন স্টার্ট করে। ওকে, দেন প্রাইভেসির কথা আমি সম্ভবত শুরু করার আগেই বলছিলাম যে সিকিউরিটিটা কীভাবে সেভ করে, যেহেতু আমি V6 এ ন্যাট কমিট করে দিয়েছি, ন্যাট নাই, ন্যাটের কোনো কনসেপ্ট নেই, তাহলে ইউনিক ডিভাইসগুলো কীভাবে আসলে সিকিউরিটি এনশিওর করছে। ওখানে বাই ডিফল্ট দুইটা অ্যাড্রেস জেনারেট হয়, একটা হচ্ছে যে টেম্পোরারি অ্যাড্রেস, অ্যানাদার ওয়ান ইজ সিকিউর অ্যাড্রেস। সো আউটগোয়িং ট্রাফিকের ক্ষেত্রে আসলে টেম্পোরারি অ্যাড্রেস দিয়ে সে কমিউনিকেশন স্টার্ট করে, আর ইনকামিং এর ক্ষেত্রে সে ইউজ করে হচ্ছে যে সিকিউর অ্যাড্রেস। দেন হচ্ছে ওয়েল নন মাল্টিকাস্ট অ্যাড্রেস, এটা হচ্ছে ফিক্সড V6 এর জন্য। V6 এর জন্য ফিক্সড, এটা আমরা দেখলাম প্রথমে FF00 এটা কি, একটু আগেই বললাম যে এই সিরিজগুলোর আইপিগুলো আসলে কি কি হয়, লিঙ্ক লোকাল অ্যাড্রেসের জন্য। সো এটা হচ্ছে যে তার সোর্স হতে পারে, কিন্তু ডেস্টিনেশনে তো সে লিঙ্ক লোকাল অ্যাড্রেস, তার অ্যাড্রেস হয়ে যাবে আমি জানি না, তার ক্লিয়ার। সো এটা সোর্স হতে পারে, কিন্তু এই অ্যাড্রেসটা আসলে কারো কখনো ডেস্টিনেশন অ্যাড্রেস হতে পারে না, হতে পারবে না। এরপরে আমরা জানি যে বিভিন্ন ডিভাইসে IPv6টা এনাবল থাকে না, যেমন জুনিপারে বাই ডিফল্ট IPv6 এনাবল থাকে, জুনিপার IPv6 এনাবল করা লাগে না। সিসকোতেও হাইন্ডের রাউটারে হয়তো বা V6 এনাবল থাকে, কিন্তু সব রাউটারে V6 এনাবল থাকে না।
তো থাকেই না। তো আমরা আসলে কি করি, যেমন IPv4 ইউনিকাস্ট রাউটিং, এটা হলো অনলি ফর সিসকো। সো সিসকোতে আমাদেরকে এই কমান্ডটা ম্যানুয়ালি কি করতে হয়, ম্যানুয়ালি এক্সিকিউট করতে হয়, তাই v6 এনাবল। তো যতগুলি রাউটারের মধ্যে আপনি v6 এনাবল করবেন, প্রত্যেকটাই তো আপনাদের সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড থাকবে। প্রত্যেকটা রাউটার যখন কানেক্ট হবে তখনই হচ্ছে যে কারা কারা বেসিক্যালি ওই মাল্টিকাস্ট গ্রুপের মেম্বার। আমি একটা রাউটার, আমি নিজেকে v6 এনাবল দাবি করতেছি, অ্যানাদার ওয়ানও দাবি করতেছি, বাট আমাদের তো জানতে হবে যে না সেও আসলে v6 সাপোর্টেড কিনা, v6 এনাবল রাউটার কিনা। এই জিনিসটা কোন মেসেজের থ্রুতে জানবে, সেটা হচ্ছে যে যখনই ওই গ্রুপের মেম্বার হবে তখনই তারা কি হবে, এই ধরনের একটা অ্যাড্রেস সেট থ্রুতে সে কি করবে, মাল্টিকাস্ট মেসেজ। সো তখন প্রত্যেকটা রাউটার জানবে যে না এই ডিভাইস আছে আমার সারাউন্ডিংসে, তারা মাল্টিকাস্ট এনাবল। তারপর হচ্ছে যে এই টাইপের যে অ্যাড্রেসগুলি আছে এগুলো আসলে কিরকম, যেমন আমরা আরো একটু পরে গেলে ডিপলি বুঝতে পারবো। সেটা হচ্ছে কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের আসলে কি হয়, যেমন রাউটারের ব্যাকে একটা সুইচ থাকে, আরেকটা সুইচও থাকতে পারে, তার উল্টে গিয়ে আরেকটা v6 এনাবল একটা রাউটার পেতে পারে, অথবা এরকমও থাকতে পারে। ধরেন আমি এরকম একটা সিনারিওর কথা বললাম, এখানে একটা সুইচ, এখানে ধরেন একটা পিসি আছে, এখানে আরো একটা পিসি আছে, এটাও v6 এনাবল, এটাও v6 এনাবল। এই দুটার মধ্যে লেয়ার টু ফ্রেমিংটা কিভাবে ক্রিয়েট হবে, বেসিক্যালি সুইচ যেহেতু মাঝখানে বসে আছে, তার মানে অবশ্যই তো কমিউনিকেশনের জন্য একটা লেয়ার টু ফ্রেম ক্রিয়েট করতে হবে, আদারওয়াইজ সুইচের ভিতর থেকে কমিউনিকেশন হবে না। তাহলে আমরা কিভাবে তখন ওই ফ্রেমিংটাকে জেনারেট করব, এই জিনিসগুলি নিয়েও ডিসকাশন আমাদের আছে। সো এটা একটু দেখবো আমরা। এরপরে যে টাইপস অফ অ্যাড্রেস, এই টাইপস অফ অ্যাড্রেসের মধ্যে এটা আমরা দেখবো। হ্যাঁ, আমাদের একটা কি আছে আর কি স্লাইড আছে, ফুললি এক্সপ্লেইন অবস্থায় আছে। হ্যাঁ, সো এই জিনিসটা আমরা দেখলে বুঝতে পারবো। কিছু কিছু জিনিস আমি স্কিপ করতেছি কারণ এটা পরে আরো ব্রিফলি অ্যানালাইসিস আছে। প্রথম এখানে আমরা যে জিনিসটা দেখি স্পেশাল টাইপসের কিছু অ্যাড্রেস, সেটা হচ্ছে যে :0, ডাবল কোলন, তারপর হচ্ছে /0, এটা হচ্ছে ডিফল্ট রাউট ইকুইভ্যালেন্ট টু G4 এর যে ডিফল্ট রাউট থাকে। তার মানে এর আগে :0 মানে এর আগে যা আছে সব জিরো, সব জিরো। সো /0 এটাকে আমরা বলি হচ্ছে যে v6 এর ডিফল্ট রাউট। /128 সেটা হচ্ছে যে ইউনি স্পেসিফাইড অ্যাড্রেস। যেমন ধরেন /32 আমরা ইউজ করি না v4 এর লুপ ব্রেকের জন্য বা কিছু /32, তো আমরা তাহলে v6 এ /128 ইউজ করতে পারি। তারপর হচ্ছে যে লুপ ব্যাক, তার মানে অল জিরো শেষে শুধু অনলি 1/128, এটা চাইলে আমরা লুপ ব্যাক আইপি হিসেবে ইউজ করতে পারি। তারপর হচ্ছে লিঙ্ক লোকাল অ্যাড্রেস, ইউনিক লোকাল অ্যাড্রেস, এটা আমরা অলরেডি ডিসক্রাইব করেই ফেলছি। এরপরে আছে কি এই টাইপসের যদি অ্যাড্রেস দেখি, তার মানে কি আগে সব জিরো, তারপরে কি FFFF0.0/96, এগুলো হচ্ছে কি যে v4 এর সাথে যদি আমরা v6 এর ম্যাপিং করতে চাই, NAT64 ইউজ করতে চাই, তো ওই ধরনের ক্ষেত্রে আমরা এই সমস্ত অ্যাড্রেসের সাথে ইউজ করতে পারি। দেন হচ্ছে যে 64 টানেলিং, NAT64 টানেলিং, ধরেন একটা ডিভাইস আছে, খেয়াল করেন এইসব অ্যাড্রেসগুলো কখন লাগে। আর এই অ্যাড্রেসগুলো কিন্তু অ্যাজ এ অ্যাডমিন আপনাকে কিছুই করতে হবে না, যখনই আপনি সার্ভিস থ্রু এনাবল করেন এই অ্যাড্রেসগুলো নিজে নিজে কমিউনিকেশনের জন্য ক্রিয়েট করে দিবেন। ধরে এরকম আছে, এই একটা রাউটার v6 এনাবল একটা রাউটার, মাঝখানের রাউটারের v6 নাই, এটা v4, এটাতে আবার v6। সো আপনি চাচ্ছেন এই ডিভাইসের সাথে কমিউনিকেট করতে হয়, মাঝখানেরটাই নাই, তাহলে আপনাকে কি করতে হবে,
তাহলে B6 এনেবল দুইটা রাউটারের মধ্যে কি করতে হবে? কানেক্ট ক্রিয়েট করতে হবে। কারণ তো ডাটা পাঠাতে হবে না, মাঝখানে একটা বলবো যে কি আসছে না কি স্টার্ট করে। ওকে, সো এগুলো হচ্ছে যে দিস টাইপস অফ টানেলিং, এটা আপনি কোনটা করতেছেন তার উপরে ডিপেন্ড করে। আর এই ধরনের প্রিফিক্স হচ্ছে কি ডকুমেন্টেশনের প্রিফিক্স। ডকুমেন্টেশনের প্রিফিক্স বলতে কি, যেমন ধরে V6 V4 এ কিছু অ্যাড্রেস আছে না রিসার্চের জন্য ইউজ করা হয়, লাইক আপনি চাইলে এগুলোকে ল্যাব ট্যাপ করতে পারেন, দেখুন বাট এটা কিন্তু গ্লোবালি রাউটেবল কোনো প্রিফিক্স না। এবার হচ্ছে যে নেইবার ডিসকভারি সে কিভাবে করে, এর 5টা স্টেপ আছে। ক্লিয়ার? নেইবার ডিসকভারি যেটাকে আমরা এনডি বলি আর কি। তো প্রথম হচ্ছে যে রাউটার সলিসিটেশন। বেসিক্যালি এটা শুনলে কি ল্যাঙ্গুয়েজ না, অনেক কঠিন কিছু। হ্যাঁ, তো যাই হোক, এটা একজনকে জিজ্ঞেস করছিলাম যে ভাই এটা বাংলা কি বলা হতো, এটা বাংলা বেসিক্যালি এটা হচ্ছে যে কি, যে আপনার কাছ থেকে কোনো ইনফরমেশন আমি গ্যাদার করতে চাচ্ছি, তাহলে কি এইটাকে নেটওয়ার্কিং এর ভাষায় আমরা আসলে রিকোয়েস্ট দিই, তাই না? যে আমি একটা এআরপি রিকোয়েস্ট সেট করি, আমি একটা আইপি রিকোয়েস্ট সেট করি, আপনি তখন কি করবেন, আমাকে অ্যাক্সেস তাহলে আমি জানতে পারবো, ওই মেসেজিং আমি জানতে পারবো। তো এই ফুল প্রসেসটাকে আসলে আমরা কি বলি, রিকোয়েস্ট দিতে পারি, তাই না? রিকোয়েস্ট করা বাংলা না, বাংলা বললে হয়ে যায় আসলে কাগজ না বললে তো আবার এটা বুঝে নেন আর কি, যে রিকোয়েস্ট অর্থাৎ আরেকজনের কাছে একটা সিম্পল একটা কোয়েরি করা। তো এই কোয়েরিটা আসলে কি টাইপের হয়, মাল্টিটাস্ক টাইপের, তাই না? B6 তো এই মাল্টিটাস্ক, যারা যারা সাপোর্টেড তারা রেসপন্স করতে পারে, দরকার নেই। তারপর হচ্ছে রাউটার অ্যাডভার্টাইজমেন্ট, তারপর হচ্ছে নেইবার সলিসিটেশন, নেইবার অ্যাডভার্টাইজমেন্ট, দেন হচ্ছে IPv6 রিডাইরেক্ট। আমরা এটা বুঝবো হচ্ছে যে স্টেপ বাই স্টেপ কিভাবে এই যে লেয়ার 2 ফ্রেমিংটা কিভাবে ক্রিয়েট করছে, এখন আমরা ওই জিনিসটা নিয়ে আলোচনা করব। প্রথমে খেয়াল করেন হোস্ট A এবং হোস্ট B। তো হোস্ট A চাচ্ছে B এর সাথে কমিউনিকেট করতে, সো হোস্ট A এর গ্লোবাল অ্যাড্রেস একটা দেওয়া আছে, খেয়াল করেন এটা হচ্ছে তো হোস্ট A এর গ্লোবাল অ্যাড্রেস। হোস্ট B এর গ্লোবাল অ্যাড্রেস হচ্ছে এইখানে শুধু 20। ক্লিয়ার? সব ঠিক আছে, এখানে এটা হলো 10, এটা হচ্ছে যে 20। এবার লিংক লোকাল অ্যাড্রেস সে ক্রিয়েট করছে হচ্ছে তার জন্য এটা কিভাবে ফর্ম হয় এটা আমরা এর আগে দেখাইছি। তার ম্যাক অ্যাড্রেস আছে কোনটা, এটা। এই ম্যাক অ্যাড্রেসের মধ্যে আগের ফর্মুলা জাস্ট কি হবে, তারপর কি এফ 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 এটা অ্যাড হয়ে গেছে, এরপরে এই পর্যন্ত তো চেঞ্জ করা যাবে না, যায় না। তারপরে কি হয়েছে, এই ভ্যালুটা বসে গেছে, এরপরে কি এইটুকু বসছে, এবার এটাকে আবার করছে সে ইনভার্ট করে ফেলছে, তাহলে কি হইলো, এটাকে ইনভার্ট করলে কি হয় 10, তার মানে ভ্যালুটা হয়ে যায় 2.6। ওকে, সো এই হচ্ছে যে হোস্ট A এর ইনফরমেশন। বাট হোস্ট B এর ম্যাক অ্যাড্রেসটা কোথায় এটা সে জানে না, কিন্তু জানে না, বেসিক্যালি এটাই জানতে হবে। কারণ কি সুইচের মধ্যে কমিউনিকেশন করতে গেলে তো সে তার ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেসটা একটু জানতে হবে, তাহলে তো লেয়ার 2 ফ্রেম ক্রিয়েট করে। সে কিভাবে এটাকে বের করে, প্রথম হচ্ছে খেয়াল করেন B এর ক্ষেত্রে আমি কি কি, B এর ডেস্টিনেশন আমি জানি, এটা গ্লোবাল ডেস্টিনেশন, B6 এর অ্যাড্রেসও জানি, কিন্তু লিংক গ্লোবাল অ্যাড্রেস কত আমি জানি না, ওর ম্যাক অ্যাড্রেস কত সেটাও জানি না। এখন আমাকে এটা বের করতে হবে। বুঝা যায় তো মোটামুটি নাকি? এবার সে কি করলো, হোস্ট A এর গ্লোবাল অ্যাড্রেস তো আমরা জানি, লিংক লোকাল অ্যাড্রেসও জানি, ম্যাক অ্যাড্রেসও জানি। সো সে কি করলো, সোর্স হচ্ছে এটা ডেস্টিনেশন, এটার একটা ফ্রেম তৈরি করবে, কারণ সে তো এর B6 এর আইপিটা জানে কত,
তাহলে সোর্স এটা, ডেস্টিনেশন কি। এবার নেইবার সলিসিটেশন টাইপের যে প্যাকেটটা হবে সেটা সে জেনারেট করলে কি দেখেন, সোর্সের ক্ষেত্রে এটা হচ্ছে তার লিংক লোকাল অ্যাড্রেস, আর ডেস্টিনেশনের ক্ষেত্রে সে কি করলো খেয়াল করে, ডেস্টিনেশন বলতে FF02 মানে মাল্টিকাস্ট দিয়ে সে রিকোয়েস্ট পাঠায়। হ্যাঁ, মাল্টিকাস্ট দিয়ে সে রিকোয়েস্ট পাঠাচ্ছে এবং সে কি করতেছে, মানে র্যান্ডমলি একটা মাল্টিকাস্ট অ্যাড্রেস জেনারেটর তাকে রিকোয়েস্ট পাঠাচ্ছে, বা রিকোয়েস্ট সে যখন অ্যাকসেপ্ট করবে তখন তার ইনফরমেশনগুলো আমরা ওখান থেকে পেয়ে যাবো কিভাবে। সে একটা রিকোয়েস্ট তাকে সেভ করবে, এখন সেভ করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে, ফ্রেমটা কিভাবে ক্রিয়েট হয় খেয়াল করেন। এই যে একটা অ্যাড্রেস 33, এইটা হচ্ছে যে ফিক্সড, এরকম একটা অ্যাড্রেস সে মাল্টিকাস্ট করে। মাল্টিকাস্টের ক্ষেত্রে কি করে খেয়াল করেন, 33 এগেইন 33, এটা ফিক্স, তারপরে কি, তারপর হচ্ছে যে তার ম্যাক অ্যাড্রেস বা লিংক গ্লোবাল অ্যাড্রেস যেটা ফর্মুলেট হবে সেই অ্যাড্রেসটা এখানে থাকে, এটা দিয়ে সে করে রিকোয়েস্টটা তাকে ফরওয়ার্ড করে। ফাইন, তাহলে সোর্স আমার কি আছে খেয়াল করেন, সোর্স হচ্ছে এটা, এই যে সোর্সের ম্যাক অ্যাড্রেস। ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেস সে কি বলে, এরকম একটা, সে কিন্তু জানে না, আননোন কোনো একটা কিছু অ্যাকর্ডিং টু স্ট্যান্ডার্ড সে কি করলো তৈরি করে সেটা পাঠায়, রিকোয়েস্টটা পাঠায়। ওকে, এবার হোস্ট বি আসলে কি করবে খেয়াল করেন, হোস্ট বি এর গ্লোবাল অ্যাড্রেসটা আমরা জানি, হোস্ট বি এর লিংক গ্লোবাল অ্যাড্রেস সে ক্রিয়েট করছে কোনটা, এটা বিকজ অ্যাকচুয়ালি কি আমরা আসলে ল্যাবের জন্য ধরে নিছি যে এর ম্যাক অ্যাড্রেস যদি 81 হয় ওটা হবে 82, এরকম আমরা ধরে নিছি, কিন্তু সেটা যাই কিছু হোক না কেন সেটা সে জানতে কি হবে, হোস্ট বি তার জন্য কি ক্রিয়েট করছে, হোস্ট বি ক্রিয়েট করছে যে ওর লিংক গ্লোবাল অ্যাড্রেস হচ্ছে এটা, ওকে, এবং তার ম্যাক অ্যাড্রেস হচ্ছে এটা, এটা তো এর জন্য আননোন। ফাইন, সে আসলে কি করতেছে, ও যখন ফ্রেমটাকে অ্যাকনলেজ করবে তখন কি সোর্সে দিছে কি তার আইপি, ডেস্টিনেশনে দিছে কি, এখন কি আমি এই দিক থেকে এই দিকে পাঠাইলাম, তার মানে কি সোর্সে হবে আমার অ্যাড্রেস, ডেস্টিনেশনে হবে এর অ্যাড্রেস। এবার এ যখন রিকোয়েস্টটাকে ফরওয়ার্ড করবে তখন কি হবে, সোর্সে হবে ওর অ্যাড্রেস, ডেস্টিনেশনে হবে হচ্ছে এর অ্যাড্রেস, সো এটা রিভার্স হয়ে গেছে। ফাইন, এবার সে সোর্সের মধ্যে কি দিছে খেয়াল করেন, সোর্সের মধ্যে দিছে হচ্ছে তার লিংক গ্লোবাল অ্যাড্রেস, ডেস্টিনেশনের মধ্যে কি দিছে, ডেস্টিনেশনের মধ্যে কিন্তু সে দিছে কি এর লিংক গ্লোবাল অ্যাড্রেস। কেন, আগেরটা কিন্তু দেখেন এখানে কি ছিল আর এখানে কি ছিল, পার্থক্যটা ছিল, এখানে যখন দিছে তার লিংক গ্লোবাল অ্যাড্রেস আমি জানি না বিধায় কিন্তু আমি স্ট্যান্ডার্ড ফলো করছি, ফর্মুলা ফলো করে আমি তাকে মাল্টিকাস্টে একটা রিকোয়েস্ট পাঠাই, বাট এই রিকোয়েস্টটা কার কাছ থেকে বি রিসিভ করছে, বি তো জানে, আমার কাছে যখন আসছে তখন তো সোর্স হিসেবে আপনি নিজের লিংক গ্লোবাল অ্যাড্রেস নিয়ে আসছেন আমার কাছে, তার মানে আমি এখন জানি না যে কাকে দিতে হবে, যার কারণে সে কিন্তু ভুল করে নাই, সে কিন্তু কি করছে তার সোর্সে তার নিজেরটা দিছে, ডেস্টিনেশনে কে তার কাছে রিকোয়েস্ট করছিল তারটাই বলে দিয়েছে, ফ্রেমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ফ্রেম চেঞ্জ হওয়ার কারণে সে কি করছে, এই যে সোর্সের থেকে এইটা যে আসছিল, দেখেন তো এই ফর্মুলা থেকে খেয়াল করেন, আমি যদি একটা ম্যাক অ্যাড্রেস থেকে কিভাবে তার লিংক গ্লোবাল অ্যাড্রেস ক্রিয়েট হয় এটা যদি জানি, তাহলে লিংক গ্লোবাল অ্যাড্রেস থেকে তার ম্যাকটা কত আমি কি জানতে পারবো, করা উচিত না? তাহলে আমি যেহেতু তার লিংক গ্লোবাল অ্যাড্রেস জেনে গেছি এইটা, তাহলে এইটার করসপন্ড ম্যাকটা কত হবে, ম্যাকটা কত হবে এটা আমার বের করা জানা উচিত না? সো এখন কিন্তু দেখেন সোর্সের মানে এইদিকে সোর্স মানে কি আমি এটা তার মানে এটা ম্যাক অ্যাড্রেস হচ্ছে এত, ডেস্টিনেশন হচ্ছে আমার এ, তার ম্যাক অ্যাড্রেস হচ্ছে সেইটাকে আমরা যদি আরো একটু এক্সপ্লেইন করতে চাই,
জাস্টই আছে আর কি, এখানে কোনো চেঞ্জ নেই, শুধু এখন একটাই চেঞ্জ, সেটা হচ্ছে যে যখন লেয়ার টু ফ্রেমিংটা গেট হয়ে গেল তখন আমরা কি, তখন আমরা হচ্ছে একটা এক্সট্রা হেডার অ্যাড হলো, সেটা কি পেলোড। পেলোড মানে কি, ধরেন এখন এর সাথে কি কমিউনিকেট করে আসলে কি করবে, হয় ওর ওখানে কোনো একটা ফাইল দিবে অথবা কোনো একটা ফাইল নিবে। সো সেটাই হচ্ছে যে পেলোড, কতটুকু ডাটা তার সাথে সেন্ড করবে। নর্মাল যদি একটা পিংও করি তাও তো একটা 32 বাইটের একটা ডাটা থাকে, ওইটাই কিন্তু ওই পিংয়ের পেলোড। আমরা চাইলে ওটাকে সাইজ বাড়ায় কমাই দিতে পারি, তখন পেলোডটা কি হবে, পেলোডটা বেড়ে যাবে। এবার আমরা আসি সাবনেটিং এর ক্ষেত্রে। তো V6 এর সাবনেটিং এর ক্ষেত্রে IPv4 এর যখন আমরা IPv4 নিয়ে যখন কাজ করতাম তখন ছিল যে আসলে হোস্ট এবং ম্যাক নিয়ে আমাদের কাজ। আর V6 এর ক্ষেত্রে আমরা কি বলি, V6 এর ক্ষেত্রে কিন্তু হোস্ট এগুলো নিয়ে কোনো কথা নেই। V6 এর ক্ষেত্রে সরাসরি সাবনেট এবং নেইবার নিয়ে কথা বলি। আর ISP নরমালি /32 IP যে কোনো একটা RIR থেকে রিসিভ করবে। আর গ্লোবাল রাউটিং এর জন্য প্রিফিক্স কত, 648/40, মানে এর নিচে আপনি অ্যানাউন্স করতে পারবেন না। আর কাস্টমারের জন্য প্রিফিক্স আমরা কি দিব, /56 অথবা 64। সো 56 টা কোন এনভায়রনমেন্টের জন্য এটা আমরা বলছি, কর্পোরেট এনভায়রনমেন্টের জন্য 56 এর নিচে নিয়ে আসলে বাট যারা বাসায় ইন্টারনেট ইউজ করবে তাদের ক্ষেত্রে 64 টা সাইন করলে থাকবে। এখন আসি সাবনেটিং এর। এটা একটা সাইট আছে আর কি, ইউআরএলটাও দেওয়া আছে। যদি আমরা ওই সাইটটাতে যাই তাহলে আমরা যে কোনো সাবনেট ক্যালকুলেট করে ইনিশিয়ালি ধরেন আমি যে আইপিটা গেইন করছি, সো ওই অ্যাড্রেসটাই যদি আমি এখানে গিয়ে লিখি তাহলে ক্যালকুলেট করলে সেটা খুব সুন্দর করে দেখা যায় যে আমার স্টার্টিং এ কত, এন্ডিং এ কত। তার মানে আমি রেঞ্জটা সম্পর্কে আইডিয়া পেয়ে গেলাম যে এত এত আইপি আছে। তার মানে এখানে দেখেন সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে ইন ডিভাইসের জন্য আপনি /64 এর নিচে যেহেতু দিতেই পারবেন না, তাহলে কতগুলা 64 আপনি জেনারেট করতে পারবেন ওই অ্যাড্রেস থেকে। নিচে সামারি দেওয়া আছে, মানে এটা ওই সাইটটা বাই ডিফল্ট আপনি এখানে একটা অনেক সময় আছে না যে আমরা IP/29 লিখে রাখলাম, /29 এর মধ্যে কতগুলো আইপি আছে জানেন না। সো ও কি করছে, ওই টাইপের ক্যালকুলেশনটা আপনাকে সামারি করে দিয়ে দিচ্ছে এর মধ্যে কতগুলি /64। এরপর আমরা এটাকে কি করলাম, /48 করে ভাঙলাম, যেহেতু গ্লোবাল প্রিফিক্স অ্যানাউন্সমেন্টের জন্য /48 হচ্ছে রিকোয়ার্ড মিনিমাম। আপনি যদি আরো সামারি করে দিতে পারেন তাহলে আরো ভালো, যত সামারি করে দিতে পারবেন তত আপনার উপরের টায়ারের জন্য ভালো, আপনার জন্য ভালো না হতে পারে। কারণ আপনি যত সামারি করবেন আপনার জন্য অনেক সময় সমস্যা হয়ে যাবে, তাই না? আমরা যখন নিজের থেকে রাউটিং করি যদি পুরোটাই যদি সামারি করে দিতে পারে তা আমার ক্ষেত্রে মেনটেন করার সমস্যা হয়ে যায়, কিন্তু আমার আপিস টিম খুব খুশি হচ্ছে সামারি করে দিচ্ছে। এখন তো করতে আপনার জন্য অনেক কম ম্যানিপুলেট করতে হচ্ছে। যাই হোক, এখন করলে আসলে কি হয়, 56 করলে /64 কয়টা পাওয়া যায়, 256টা পাওয়া যায়। 256টা /64 মানে অনেক হিউজ। আর যদি 64 করি তাহলে কয়টা, একটা। বাট একটাই যদি করি তারপরেও দেখেন এখানে আইপি কিন্তু অনেক আইপি হিসাব করে শেষ করতে হবে না। এবং কোনটা কার জন্য প্রিফারেবল এখানে বলা আছে। এখন বর্তমানে আসলে আমরা কি করতেছি, বেসিক্যালি নেটওয়ার্ক অপারেটর যারা বা আইএসপি তারা আসলে প্রত্যেক আইপি নিচ্ছে, আমরা আইআর থেকে আইপি নিচ্ছি, আর ইউজার থেকে নিচ্ছে নেটওয়ার্ক অপারেটর থেকে নিচ্ছে, বিশেষ করে V6 এর ক্ষেত্রে। V4 কিন্তু না,
এটা V6 এর ক্ষেত্রে, বিকজ V6 এর ক্ষেত্রে একদম কাস্টমারের ইন্ডে একটা মোবাইল ডিভাইসে যদি নেটওয়ার্কে কানেক্ট হয় তার আইপিটাও কিন্তু আমার এই বেশি ইউজ করে আমাকেই নিতে হবে, তাই না? তো এখন আছে একটা অপশন যে প্রিফিক্স ডেলিগেশন। ক্লিয়ার হয় কি বলুন? ওকে ক্লিয়ার হয় আমরা B6 এর বেসিকটা মোটামুটি শেষ করে ফেলছি। এখন কিছু টপিক আছে এটা নিয়ে আমাদের শুভদীপ রায় নিজে স্টার্ট করবে, আমি ল্যাবটা দেখতেছি এখন প্রথমে যেটা দেওয়া আছে নাম্বার আইডিতে। আমার নাম শুভদীপ রায়, সিস্টেম ইঞ্জিনিয়ার, আম্বাইটি লিমিটেড। বেসিক্যালি আম্বাইটি লিমিটেড কর্পোরেট ইন্টারনেট সার্ভিস আছে ওই পার্ট থেকে। প্রিফিক্স ডেলিগেশনটা IPv6 এ আসছে। সো এটা প্রিফিক্স ডেলিগেশন সব মানে কে চুজ করবে ওটার মধ্যে আমি একটা জিনিস বলি, ওটা আমাদের স্লাইডে নাই। সেটা হচ্ছে টেলকো কিন্তু প্রিফিক্স ডেলিগেশনে যেতে পারবে না। ওয়াইম্যাক্স প্রোভাইডার অলরেডি ক্লোজ হয়ে গেছে, সে যেতে পারবে না। কেউ যদি আইএসপিতে হটস্পট প্রোভাইড করে তাহলে প্রিফিক্স ডেলিগেশনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। প্রিফিক্স ডেলিগেশন বেসিক্যালি এটা হচ্ছে এই জিনিস যে আপনার রাউটারের সাথে যে ক্লায়েন্টের যে ওয়ান পেয়ারিং করা হবে তার উপর বেস করে আরও একটা প্রিফিক্স ক্লায়েন্টের ল্যানের জন্য চলে যাবে। ধারণাটা হচ্ছিল এই, আসলে তো আমরা IP4 যখন ছিল তখন একটা প্রাইভেট ব্লক ক্লায়েন্টের ল্যানে ছিল। এখন ক্লায়েন্ট IPv6টাও ল্যানে ইউজ করবে, ওখানে ওই প্রাইভেট IP ইউজ করার মতো রকম কনসেপ্ট নেই। সো আপনার একটা প্রিফিক্স আপনার ওই ওয়ান পেয়ারের উপরে ওটা নিয়ে যেতে হবে। এটা হচ্ছে প্রিফিক্স ডেলিগেশন। প্রিফিক্স ডেলিগেশন কার জন্য বেটার? প্রিফিক্স ডেলিগেশন হচ্ছিল যারা যে ব্রডব্যান্ড আইএসপি প্রোভাইড করি, একটা ক্লায়েন্ট হয়তো একটা রাউটার ইউজ করবে, এদের জন্য প্রিফিক্স ডেলিগেশন হচ্ছে বেটার। যদি আপনার ইউজারের মধ্যেই এরকম যদি থাকে যে সে ডেডিকেটেড পিসি ইউজ করবে, সে পিপিপিওই ডেভেলপ করে কানেকশনটা এস্টাবলিশ করতে পারবে, IPv6ও পেয়ে যাবে। যেহেতু তার রাউটার নাই, তার ল্যান্ড পোর্শন নাই, সো প্রিফিক্স ডেলিগেশন ইউজ করার প্রয়োজন পড়বে না। তো প্রিফিক্স ডেলিগেশন সামারিটা হচ্ছে এই। আর প্রিফিক্স ডেলিগেশন বেসিক্যালি কাজ করবে হচ্ছে DHCP সার্ভারের উপর বেস করে। এটা হচ্ছে প্রিফিক্স, মানে এই জিনিসটা হচ্ছে প্রিফিক্স ডেলিগেশন। এগুলো হচ্ছে বেসিক্যালি আড়াই যে পাঁচটা রিড থেকে ওই যে আইপি গুলো পাবো আমরা যারা আইএসপি প্রোভাইডার আছি। আচ্ছা, পৃথিবীতে কিছু ডিবেট আছে IPv4 এর সাথে, মানে আপনি IPv4 ইনস্টল করবেন, মানে IPv6 ইনস্টল করবেন কি করবেন না। এর মধ্যে অনগোয়িং একটা ফার্স্ট ডিবেট হচ্ছে যে আমাদের কি আসলেই কি IPv4 মানে IPv6 এর দরকার আছে কিনা। ঠিক আছে, মানে IPv4 এ আর কি আমরা চলে যেতে পারবো, নেট করবো, নেট করতে করতে চলতে থাকবো, V6 এর তো দরকার নেই। বেসিক্যালি ব্যাপারটা এরকম হবে। খুব সম্প্রতি অলরেডি শুরু হয়ে গেছে, উন্নত বিষয়গুলোতে চলতেছে। বাংলাদেশেও ছোটোখাটো অনেকেই শখ করে কেনে টেনে IoT ডিভাইস ইন্ট্রোডিউস হয়ে গেছে। আপনার IPv6 এর তখন বিকল্প থাকবে। আচ্ছা, IPv4 এনাফ আছে কিনা রিডের কাছে নাই। আপনাদের কেউ মানে বাংলাদেশেও IPv4 এর যথেষ্ট সংকট আছে। উন্নত কিছু দেশে এখনো স্টিল IPv4 দখল করে বসে আছে, ওদের কাছে হয়তো এনাফ IPv4 আছে। ঠিক আছে, আমরা যারা নতুন নামতেছি ওদের কাছে IPv4 নেই। আর মাইগ্রেশন, যে IPv6 এর সাথে IPv4 মানে কোএক্সিস্ট করে চলবেন কত বছর। মানে এখন যে কনফিগারেশনটা করব সেটা হচ্ছে ডুয়াল স্ট্যাক, মানে দুটোই থাকবে। বাট একটা সময় এন্ড অফ দ্য ডে যেটা হবে সেটা হচ্ছে IPv4 পুরোপুরি রিমুভ হয়ে যাবে, অনলি IPv6 উইল বি রিমেইন। আর ডুয়াল স্ট্যাক অপারেটিং সিস্টেম নেটওয়ার্ক ইকুইপমেন্ট, আমার ডিভাইসে ডুয়াল স্ট্যাক করার ক্যাপাবিলিটি আছে। যেমন ধরেন কিছু কিছু ক্ষেত্রে
যেটা টেলকো প্রোভাইডার কম্পারেটিভলি করে, সেটা হচ্ছিল ক্লায়েন্ট IPv4 দেয় অনলি V6 টা, মানে এন্ড ইউজার একটা ডিভাইসে V6 পাচ্ছে। ও তাহলে তো যে সাইটে অনলি V4, সেও তো ওর মধ্যে কমিউনিকেট করার কথা, সে করে কি তখন ওই 6 এর অ্যাড্রেসটা স্মুথলি যাইতে দেয়, 4 এর অ্যাড্রেসটারে সোর্স নেট ধরে ওইটারে কোনো একটা 6 এর উপর নেট করে দেয়, এটা 4 to 6 নেট বলে, ঠিক আছে? সো ডুয়াল যে মানে সব ডিভাইসে ডুয়াল স্ট্যাক থাকতে হবে, যদি আমরা এই কনফিগারেশন করব ওটার মধ্যে ডুয়াল স্ট্যাক ক্যাপাবিলিটিটা থাকতে হবে। যদি না থাকে তাহলে যদি আপনি অনগোয়িং যেতে চান তাহলে 4 to 6 বা 6 to 4 নেট এরকম কিছু একটা করতে হবে। কে ফুললি ডুয়াল স্ট্যাক IPv6 এ আছে? আরো অ্যাকচুয়ালি বেশি আছে, ফেসবুক, গুগল, আকামাই, ক্লাউডফ্লেয়ার, লিঙ্কডইন, AWS আছে। তো মোস্টলি গেমার্স ক্লায়েন্টরা IPv6 এ যদি যেতে পারে অনেক বেটার পারফরম্যান্স পাবে rather than IPv4। এরপরে আসলে মাইক্রোটি কনফিগারেশন শুরুটা করি, ঠিক আছে? সো বেসিক্যালি IPv6 মাইক্রোটিকে ডিসেবল অবস্থায় থাকে, তার নতুন ইনিশিয়াল মাইক্রোটিকে বা আপনি অলরেডি IPv4 এ অনগোয়িং চলতেছেন, আপনার প্যাকেজটাতে IPv6 টা ডিসেবল অবস্থায় থাকে। বাট IPv6 আলাদা করে IPv6 আলাদা করে কোনো প্যাকেজ নেই, এটা মেইন প্যাকেজের সাথেই ইনক্লুডেড একটা প্যাকেজ, ঠিক আছে? সো IPv6 আছে, ইট জাস্ট নিড টু বি অ্যাড। তো এখানে যখন করা হয়েছিল তখন 6.46 এর লাস্ট চলতেছে, 47.1 পর্যন্ত আপগ্রেডেড আছে কিনা এটা একটু শিওর করতে হবে। 47.1 যদি মানে আগের যদি আপগ্রেডেশনটা হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে প্রিফিক্স ডেলিগেশনটা ঠিকমতো কাজ করবে না। অ্যাটলিস্ট 46.1 এখন হচ্ছে 4.46.6 রানিং আছে স্টেবল ভার্সন। ওই জিনিসটা আমি ডিসেলেক্ট করছিলাম, আমরা যখন ল্যাব করতে যাই তখন এই প্রবলেমটা ফেস করছি। পিটি ডেলিগেশনে হয় পয়েন্ট টু পয়েন্টের জন্য একটা সাবনেট, তার ব্যাকএন্ডে যে ওটার জন্য একটা আলাদা সাবনেট আমি ডিক্লেয়ার করে দেবো। তো সে কি করতো, ওই পয়েন্ট টু পয়েন্টের মাঝখান থেকে একটা আইপি নিয়ে যেটা হওয়ার কথা ছিল। তো এই জিনিসটা আপনারা প্রবলেম ফেস করবেন যদি আপনার ভার্সন 6.47 বা এরকম 46.1 ইজ ইলিগাল হয়েছে, স্টেবল চ্যানেলে 46.1 এর নিচে গেলে সমস্যা হবে। এরপর আরো অনেক ডিএসসিপি ডিসিপি 46.1 এর নিচে থাকলে হচ্ছে প্রমোশন, হ্যাঁ পিডি কাজ করবে না, পিডি কাজ করবে না, প্রিফিক্স ডেলিগেশনটা কাজ করবে না। বেটার হচ্ছে মাইক্রোটিক নিজেই সাজেস্ট করে সবসময় আপডেটেড স্টেবল ভার্সন ইউজ করে, সব সমস্যার মানে একমাত্র সমাধান। সো IPv6 এনেবল হয়ে গেলে ওই যে স্টেবল ভার্সনে আপডেট দেবেন, ঠিক আছে? আপডেট দিলে তো আলটিমেটলি এইভাবে আপডেট দিলে তো